আচ্ছা, তাহলে কি? আচ্ছা, তাহলে প্রথম তাহলে আচ্ছা, তাহলে সাব হেডিংটা প্রথমত লেখা যাক। তাহলে আমি সাব হেডিংটাকে বরং এইভাবে দিই, আজকে আমরা এইটা পড়বো যে ভ্যারিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স। এইটা আজকে আমরা পড়বো মেনলি। বাহ, আমি কি অনেকদিন এটা ইউজ করি না। এইটা আজকে আমরা মেনলি পড়বো, এইটা ভাবে নামটা দিই। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের এইটা বললেই আমাদের প্রথমত মাথায় আসে যে মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হঠাৎ করে কেন দরকার হলো, মানে এমনি তো দরকার হয়নি। তার মানে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট আমরা জাস্ট মুখে বলবো। তো আমি টপিক যেগুলো লেখার কথা বা ডিরাইভ করার কথা লিখবো, সেটা বাকিগুলো আমি জাস্ট মুখেই বলে বলে যাচ্ছি। তাহলে ফার্স্ট যেটা আমার বলা উচিত সেটা হচ্ছে লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এইটা তাহলে সেটা কি, মানে বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আমাদের বলে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন নিয়েই কথা বলে। কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কখনোই কোনো একটা প্রসেস সেটা স্পন্টেনিয়াস, হ্যাঁ, নাকি মানে স্পন্টেনিয়াসলি হবে বা কি শর্তে স্পন্টেনিয়াসলি হবে বা কি শর্তে প্রসেসটা ইকুইলিব্রিয়ামের দিকে পৌঁছাবে সেই নিয়ে কোনো কথা বলেনি। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডাজ নট টক অ্যাবাউট স্পন্টিনিটি or spontaneous process, or in which condition a process will be spontaneous by process will attain equilibrium, এই ব্যাপারগুলো নিয়ে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কথা বলে না। তো সেটাই তখন প্রবলেম ছিল যে আমরা একটা কেমিক্যাল রিয়াকশন করছি, বাট কোন কেমিক্যাল রিয়াকশনটা ফিজিবল হবে কি হবে না সেগুলো জানাটা খুব দরকার, বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিছু বলে না। তখন আসছে হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেই জন্যই দরকার হলো যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেই জন্য দরকার হলো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, বাট বিফোর স্টেটিং দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের এইটা জানা উচিত যে ঠিক আছে, এত তো বলছি এইটা নিয়ে কথা বলে না, বাট সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা জাস্ট আমি একটু জাস্ট এখানে ডিফাইন করে দিই। তাহলে স্পন্টেনিটি বা স্পন্টেনিয়াস প্রসেস কি? স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে এমন কিছু প্রসেস যেগুলো ন্যাচারালি ঘটে বা সেটাকে যদি ভালো করে লিখতে হয় মানে কেমিস্ট্রির ভাষায়, তাহলে কি, যে দেয়ার আর সাম ন্যাচারালি অকারিং প্রসেস হুইচ ক্যান হ্যাপেন উইদাউট এনি হেল্প অফ এক্সটার্নাল এজেন্সি, মানে জাস্ট আমি কিছুই করছি না বাট এমনি ঘটছে। যেমন হচ্ছে ধরো গ্যাসের তোমার হচ্ছে জাস্ট মানে এক্সপ্যানশন আর কি, মানে কোনো একটা গ্যাস যদি থাকে, যেটা ধরো একটা মানে এমন একটা জায়গায় রাখা হচ্ছে, এমন একটা কন্টেনারের মধ্যে রাখা আছে যে কন্টেনারে একটা ফিকশনলেস পিস্টন আছে, মানে পিস্টনটা জাস্ট নিজের মতো যেতে পারে আর কি। হ্যাঁ, তাহলে গ্যাসটা নিজের মতো মানে পিস্টনটা উঠছে, গ্যাসটা নিজের মতো আর কি মানে এক্সপ্যান্ড করে যাচ্ছে, এখানে নিজে কিচ্ছু করতে হয় না। তারপরে ধরো এই মানে সমস্ত কিছু মানে তারপরে ধরো তোমার ধরো যে কোনো আর কি ভেপোরাইজেশন অফ এ লিকুইড আর কি, মানে কোনো একটা লিকুইড তুমি যেমন হচ্ছে আমরা চা তুমি জাস্ট রেখে দাও, তুমি গরম চা তুমি রেখে দাও, তোমাকে কিচ্ছু করতে হচ্ছে না, ওটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে দেখবে চাটা ঠান্ডা হয়ে গেল, এইরকম আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যে কোনো আর কি যেমন হিট, মানে যেটা বেসিক্যালি জিরো ল অফ থার্মোডাইনামিক্স, যেটা সেটা হচ্ছেটা কেন, মানে একটা হিট তুমি একটা দুটো বডিকে তুমি রেখে দাও, যারা একটার হিট কম, একটা টেম্পারেচার কম, একটা টেম্পারেচার বেশি, বা একটার হিট কম আর একটার হিট বেশি, মানে টেম্পারেচার হিট কম হিট বেশি বলা উচিত না, টেম্পারেচার কম টেম্পারেচার বেশি, দেখবে যে কিছুক্ষণ পর দুটো একই টেম্পারেচারে, তার মানে কিছু একটা ঘটছে এবং যেটা মানে অটোমেটিক্যালি ঘটছে, তোমাকে কিছু করতে হচ্ছে না। তো এইরকম আর কি, মানে আমাদের ইয়েতে আমাদের চোখের সামনে প্রচুর ন্যাচারালি অকারিং প্রসেস সবসময় ঘটে চলেছে, এটা অটোমেটিক ঘটছে, তোমাকে কিছু করতে হচ্ছে না, সেই রকম প্রসেসকে বলে স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে কি বললাম? স্পন্টেনিয়াস প্রসেস কাকে বলে বললাম এবং তার এক্সাম্পল দিলাম। কাকে বলে স্পন্টেনিয়াস প্রসেস? যে দেয়ার আর some naturally occurring
processes which proceed which proceed automatically আর তোমাদের এত মানে আমি 14 জনকে মানে প্রথম দিনই আসতে দেখেছিলাম বা কি তার বেশি এসেছিল, তারপর থেকে আসতে না। আমি সকালে পড়ালাম, তোমাদের কি ঘুম ভাঙে না নাকি? আজকে সন্ধ্যাবেলা পড়াচ্ছি তাই মানে মোটামুটি একটু বেশি লোক আসছে। যাই হোক, proceed automatically in a particular direction without the help of any এক্সটার্নাল এজেন্সি। এটাকে বলে স্পন্টেনিয়াস প্রসেস। যেমন বললাম, বিভিন্ন এক্সাম্পল বললাম। যেমন এক্সাম্পল কি কি বিভিন্ন আছে, আমি তার মধ্যে জাস্ট একটাই এক্সাম্পল দিচ্ছি। যেমন এক্সাম্পল কি, মানে ধরো এরকম আর কি, এ গ্যাস কেপ্ট ইন এ কন্টেনার, যেটা নাকি ফিট করা আছে, ফিটেড উইথ এ frictionless piston undergoes expansion automatically। এরকম আরো বিভিন্ন রকম আর কি, যেমন বললাম যে হিট ফ্লো হচ্ছে একদিক থেকে আরেক দিকে, এটসেট্রা এটসেট্রা। এগুলো হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। আচ্ছা, এখানে একটু বানানটা এটা হবে হচ্ছে RRING, আর একটা আর হবে, ঠিক আছে? এটাকে বলে স্পন্টেনিয়াস প্রসেস। আচ্ছা, তাহলে এইটা নিয়ে কোনো কথা বলে না। তাহলে দেখা যাক সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিভাবে স্পন্টেনিয়াস প্রসেস নিয়ে কথা বলে। তার জন্য আমরা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট পপুলার ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইটা। তাহলে কি, তাহলে নেক্সট হচ্ছে most popular form of second law of thermodynamics, এটা। তাহলে সেটা কি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কেমন, কিভাবে স্টেট করা হয়, সেটা বলা হয় যে এন্ট্রপি of an isolated system or the universe always increases in a spontaneous process and it attains its maximum limiting value when equilibrium is established। কি বলছে, যে entropy of an isolated system or the universe always increases in a spontaneous process and it attains its maximum limiting value when equilibrium is established, এটা।
আচ্ছা, তাহলে কি মানে তার মানে কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস কখন হবে? না যখন হচ্ছে এনট্রপিটা যখন ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে এবং তখন হচ্ছে ইকুইলিব্রিয়ামটাও এস্টাবলিশড হবে। এইটা সেটা যেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এই সম্পর্কে কিছু বলতো না। তাহলে এর ম্যাথামেটিক্যালি যদি দেখা যায়, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি? না সেটা হচ্ছে এরকম ভাবে দেখানো যায়, যে লেখা হয় যে ডেল্টা এস টোটাল, এস দিয়ে এন্ট্রপিকে দেখানো হয় আমরা জানি, ডেল্টা এস টোটাল সেটা মানে হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস, বা ডেল্টা এস টোটাল মানেই বেসিক্যালি ডেল্টা এস ইউনিভার্স যেটাকে বলি, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। এইটা বলছে গ্রেটার দ্যান জিরো হবে ফর স্পন্টেনিয়াস প্রসেস, আর আর এইটা ইকুয়ালস টু জিরো হবে, মানে বেসিক্যালি ডেল্টা এস টোটাল যেটাকে আমরা বলি, ডেল্টা এস টোটাল সেটা ইকুয়ালস টু জিরো হবে অ্যাট ইকুইলিব্রিয়াম। এইটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যাট ইকুইলিব্রিয়াম। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার এটাই হচ্ছে মোস্ট পপুলার ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কিন্তু মানে এইটা তো আর অনেক মানে কিছুটা পরে এসেছে, বাট তার আগে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যখন লোকে স্পন্টেনিটি নিয়ে কথা বলছিল, বোঝার চেষ্টা করছিল, তখন লোকে কিছু মেকানিক্যাল ডিভাইস মানে কিছু ডিভাইস তৈরি করেছে, বা সব থেকে বড় কথা কিছু মেশিন তৈরি করেছিল। মেশিন মানে কি? মেশিন মানে এমন একটা ডিভাইস যেটা কোনো একটা পার্টিকুলার কাজকে রিপিটেটিভলি করতে পারে, একটা সাইক্লিক ওয়েতে রিপিটেটিভলি করতে পারে, তাকে বলে মেশিন। তো সেই রকম মেশিনের নাম দিয়েছিল ইঞ্জিন, বা হচ্ছে হিট পাম্প বা রেফ্রিজারেটর, এই টাইপ অফ কিছু মেকানিক্যাল ডিভাইস তখন লোকে তৈরি করেছিল, যেখান থেকে দেখার চেষ্টা করেছিল যে আমি যদি কোনো একটা মানে পার্টিকুলার মেশিনকে কিছু পরিমাণ হিট দিই, সেই হিটটা থেকে ও কতটা কাজ মানে কতটা কাজ করতে পারছে, বা আমাকে তার উপর কতটা কাজ করলে সে হচ্ছে আমার কোনো একটা রিকোয়ার্ড কিছু একটা আর কি রিকোয়ার্ড কিছু একটা জিনিস, মানে আমি হয়তো কারোর হিট বাড়াতে চাই, কারোর হিট কমাতে চাই, সেই জিনিসটা করতে পারছে, তার জন্য আমাকে কিছু কাজ করতে হচ্ছে, অথবা হচ্ছে আমি হিট দিচ্ছি তার বদলে সে কিছুটা কাজ করে দিচ্ছে, করে আমাকে হয়তো কিছুটা এনার্জি দিচ্ছে আর কি। তাহলে এবং এটা আমি একবার করছি এবং সে রিপিটেটিভলি বারবার বারবার ওই একই জিনিস করে যাচ্ছে, সেরকম কিছু তৈরি করার চেষ্টা করেছিল, সেইগুলোকে নাম দিয়ে বলা হয় ইঞ্জিন বা হিট পাম্প বা রেফ্রিজারেটর, এরকম হচ্ছে ব্যাপার। সেইগুলো করে বোঝার চেষ্টা করেছিল যে অ্যাকচুয়ালি কোনো একটা প্রসেসে স্পন্টেনিটি কি ব্যাপার, কিভাবে কোন দিকে যাচ্ছে, সেটা আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করেছিল। তারপরে ফাইনালি এই মোস্ট পপুলার ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা এসেছিল। কিন্তু ওই যে যখন ওই প্রসেসটা চলছিল, তার মধ্যেই আমাদের আরো বেশ কিছু লোক মানে বেশ কিছু মানুষ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে স্টেট করেছিল, তেমন আরো কিছু উদাহরণ আছে, যেমন কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটসেট্রা। তাহলে আজকে যে আমি লেকচারের নামই দিয়েছি ভ্যারিয়াস স্টেটমেন্টস অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে আমার ওই দুটো জাস্ট একটু স্টেট করে দেওয়া উচিত। তাহলে ওইগুলো বললে না আমি একটু একটু করে আমাদের আলটিমেট যে আমি তো আরেকটাও তো স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে পৌঁছাবো, সেইটা বোঝার জন্য এইগুলো একটু বুঝে নিতে হবে। তো এইগুলো বুঝে বলে তারপরে ফাইনালি ওটাতে যাব। তাহলে কি বলছি যে অলদো মানে অলদো this is the most popular form of second law of thermodynamics, but there are some other statements of second law of thermodynamics such as কি কি, যেমন ধরো ওই যেটা বলছিলাম কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তারপরে ক্লসিয়াস
statement of second law of thermodynamics etc. এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো কি ছিল, এগুলো জাস্ট আমি একবার বলে দিই। আচ্ছা তার জন্য কি বলছি, তাহলে প্রথমে তো ধরো আমি জাস্ট বলছি যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে একটু স্টেট করার চেষ্টা করছি। তাহলে সেটা কি বলেছিল, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে সেটার ব্যাপারটা কি ছিল, মানে তখন লোকে যেটা চেষ্টা করছিল, যে কি করছিল, যে বলছিল যে আমি একটা মেশিনকে কিছু হিট দেব, এবং মানে মানে ইভেন সেটাও বলছিল না, বলছে এমন কোনো মেকানিক্যাল ডিভাইস তৈরি করা যায় যে হচ্ছে নন জিরো অ্যামাউন্ট অফ ওয়ার্ক তৈরি করবে উইদাউট নাথিং, মানে আমি ওকে কিচ্ছু দেবো না বাট ও আমাকে ওয়ার্ক দেবে, এটা বলছিল। আচ্ছা সেটা তো হয় না, সেটা তো পারপিচুয়াল মেশিন অফ মানে আমার হচ্ছে ফার্স্ট মানে যেটা বেসিক্যালি আমার মানে যেটা হচ্ছে যেটা যেটা সেরকম মেশিনকে বলা হয় পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড, যেটা ইট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা ডিসকার্ড করে দেয় পসিবিলিটিকে, হয় না। তারপরে লোকে বললো ঠিক আছে আমি ওকে হিট দেবো, ও কি করবে, ও পুরোটাকেই কাজে পরিণত করবে, মানে যতটা আমি হিট দেবো তার বদলে ও পুরোটা আমাকে কাজ কাজ মানে এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক ফেরত দেবে, ও নিজে কিচ্ছু নেবে না, কিচ্ছু করবে না, এইটা আর কি সেটা বলছিল। তখন এই যে তখনই বললো তখন সেটাকে বলা হয় পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স রাদার কেলভিন প্ল্যাঙ্ক সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা বললো যে এরকম কোনো ডিভাইস তৈরি করা সম্ভবই নয় যেটাতে আমি ওয়ার্ক দেব, হিট দেব, তার বদলেও পুরোটাই কাজ করে দেবে, মানে হিট উইল বি কনভার্টেড টু ওয়ার্ক কমপ্লিটলি, এরকম কোনো মেশিন তৈরি করা সম্ভবই নয়। তাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেটাই বলে যে ইট ইজ ইম্পসিবল, it is impossible to construct a mechanical device which operates in a cycle and which has its only effect to take some heat from high temperature হিট রিজার্ভার, যেটাকে আমরা বলি HTR, and transform this completely into work, মানে কি, তার মানে কি, মানে no heat is released to low temperature হিট রিজার্ভার, মানে হচ্ছে যেটাকে আমরা বলি LTR। এইটা এটা বলছে সম্ভবই না, মানে এই HTR LTR ব্যাপারগুলো এত কিছু কি বললাম, মানে বলছে এইরকম যে এইরকম যদি একটা ডিভাইস মানে তৈরি করা কখনোই সম্ভব নয়, যে এইটা ধরো এইরকম একটা আমার হাই টেম্পারেচার হিট রিজার্ভার আছে HTR, যার টেম্পারেচার হচ্ছে T2, আর এইখানে হচ্ছে একটা লো টেম্পারেচার হিট রিজার্ভার আছে ধরো, হ্যাঁ, যেটার হচ্ছে গিয়ে লো টেম্পারেচার হিট রিজার্ভার আছে LTR, যার টেম্পারেচার T1 এইভাবে আছে। এবার HTR থেকে মানে এখানে আমার হচ্ছে গিয়ে
এইখানে আমার হচ্ছে একটা ইঞ্জিন আছে। ইঞ্জিন কি করে, ইঞ্জিন হচ্ছে হাই টেম্পারেচার হিট রিজার্ভার থেকে হিট নেয়। মানে ধরো আমি বলছি ও কিউ টু পরিমাণ হিট নিচ্ছে, ওই দুই দুই ব্যাপারগুলো মনে রাখার জন্য কি যা খুশি হতে পারে, আমি জাস্ট কিউ টুর এমনি নাম দিচ্ছি। কিউ টু পরিমাণ হিট নিচ্ছে, নিয়ে তার বদলে ও কাজ করবে, ডাব্লু পরিমাণ কাজ করছে, ডাব্লুটা পুরোটাই কিউ টু হবে এইটা, ঠিক আছে। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে এটা কখনো সম্ভবই নয়, এটা কখনোই সম্ভব নয়। ও অবশ্যই এইখানে কিছু পরিমাণ হিট ছেড়ে দেবে, কিউ ওয়ান পরিমাণ হিট অবশ্যই ছেড়ে দেবে, এবং তার সাথে ডাব্লু করবে, যেটা হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান। এইটা মানে এইখানে ছাড়বে না, পুরো কাজটাই এটা করে দেবে, সেটা কখনোই সম্ভব নয় যেখানে T2 গ্রেটার দ্যান T1, সেই জন্য এটা হাই টেম্পারেচার, এটা লো টেম্পারেচার, ঠিক আছে। এটা বলছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমরা জানোও হয়তো। আচ্ছা, আর একটা স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, সেটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ও হচ্ছে মেকানিক্যাল ডিভাইস নিয়েই কথা বলে, কিন্তু সেক্ষেত্রে ইঞ্জিন বলে না, ইঞ্জিন না, ও হচ্ছে হিট পাম্প আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা সেটাকে দেখাতে পারি যে হিট পাম্প আর রেফ্রিজারেটর প্রথমত করেটা কি। মানে আমি যেমন বলছিলাম যে তখন লোকে এইটা করার চেষ্টা করছিল, এমন একটা মানে ইঞ্জিন তৈরি করার চেষ্টা করছিল যে হচ্ছে ওয়ার্ক দেবে, তোমাকে ওয়ার্ক দেবে উইদাউট নাথিং, এইটা সেটা সম্ভব না। তেমন হিট পাম্প রেফ্রিজারেটরের ক্ষেত্রেও লোকে সেরকম এইটা চেষ্টা করছিল যে হিট পাম্পের ক্ষেত্রে কি হবে, হিট পাম্প রেফ্রিজারেটর দুটোর ক্ষেত্রেই কি করে, দুটোর ক্ষেত্রেই ওই যে মেকানিক্যাল ডিভাইস যেটাকে আমরা হিট পাম্প রেফ্রিজারেটর বলছি, সে লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে হিট নেবে, নিয়ে হাই টেম্পারেচার হিট রিজার্ভারে ছেড়ে দেবে, তাই তো। এবার হিট পাম্পের ক্ষেত্রে আমরা ওর পারফরমেন্সটা এরকম ভাবে করব যে কতটাও হাই টেম্পারেচার হিট রিজার্ভারকে ছাড়লো বাই টোটাল ওয়ার্ক ডান, আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা ওর পারফরমেন্সটাকে করি কতটা হিট এক্সট্রাক্ট করলো বাই নেট ওয়ার্ক ডান। এইভাবে আমরা করি হিট হচ্ছে হিট পাম্প আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে এইভাবে করি। তাহলে তখন লোকে এটা চেষ্টা করছিল যে হিট পাম্প আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে যতটা হিট এক্সট্রাক্ট করবে ফ্রম লো টেম্পারেচার হিট রিজার্ভার, ততটাই আমার এতে পরিণত করে দেবে, ততটাই হাই টেম্পারেচারকে দিয়ে দেবে, কোনো কাজ করবে না, এইটা চাইছিল, ঠিক আছে। তখন লোকে দেখা গেল যে সেটাও হয় না, সেটাই হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যে বললো যে না, এরকম কোনো মেকানিক্যাল ডিভাইস মানে হিট পাম্প বা রেফ্রিজারেটর তৈরি করা সম্ভব নয় যে লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে হিট নিয়ে পুরোটাই হাই টেম্পারেচার হিট রিজার্ভারকে দিয়ে দেবে, মানে তার পারফরমেন্স ওয়ান হবে, এটা কখনো সম্ভব নয়। এটা অবশ্যই কিছু পরিমাণ ওয়ার্ক ওর ওপরে করতে হবে, তবেই ও হচ্ছে মানে লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে হিট নেবে, নিয়ে তার কিছুটা হাই টেম্পারেচার হিট রিজার্ভারে দেবে, ঠিক আছে। তাহলে কি বললো যে নেক্সট হচ্ছে কি, ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইটা। তার মানে এখানে আমি এত কিছু কথা যেগুলো বললাম সেগুলো আমি কি বলছিলাম সেটা আগে বরং এখানে ছবিটা আঁকি। কি বলছিলাম যে তাহলে ধরো এইখানে আমার একটা হাই টেম্পারেচার হিট রিজার্ভার আছে যার টেম্পারেচার T2, এখানে লো টেম্পারেচার হিট রিজার্ভার আছে যার টেম্পারেচার হচ্ছে T1, এইটা আছে। আচ্ছা, এইখানে ধরো ওই মেকানিক্যাল ডিভাইস, যদি ধরো আমি প্রথমে বলছি হিট পাম্প, এইটা আছে। এবার কি করা হয়, হিট পাম্পের ওপর কিছুটা কাজ করা হয়, সেইটা ধরো ওই Q2 মাইনাস Q1 এরকম ধরো কাজ করা হয়, যার ফলে কি করে লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে Q1 পরিমাণ হিট নেয়, এবং সেটা হচ্ছে Q2 পরিমাণ হিট এখানে ছেড়ে দেয়, এবং T2 গ্রেটার দ্যান T1, এবং সেক্ষেত্রে আমরা বলি পারফরমেন্স অফ হিট পাম্প কি হয়, কতটা হিট ও হাই টেম্পারেচারকে ছাড়ছে, মানে হিট পাম্পের কাজ হচ্ছে গরমকেও কতটা গরম করতে পারছে, যেমন ফ্রিজের কাজ হচ্ছে কত ঠান্ডা রাখতে পারছে, সেই জন্য ফ্রিজের ক্ষেত্রে আমরা পারফরমেন্সটাকে অন্যভাবে দেখি, আর হিট পাম্পের ক্ষেত্রে অন্যভাবে দেখি। হিট পাম্পের ক্ষেত্রে হবে কতটা হিট ও ছাড়ছে, মানে কতটা হিট দিতে পারছে হাই টেম্পারেচার হিট রিজার্ভারকে বাই Q2 মাইনাস Q1, এইটা হচ্ছে হিট পাম্পের কাজ। আর অন্যদিকে রেফ্রিজারেটর যদি হতো তাহলে কেমন হতো, এক্স্যাক্টলি একই রকম দেখতে হতো,
টেম্পারেচার T2, এটা টেম্পারেচার T1, এটা হচ্ছে R1 আর ওটা হচ্ছে রেফ্রিজারেটর আর। এ কি করে, এর ওপরে হচ্ছে আমি কাজ করছি W, যেটা হচ্ছে Q2 মাইনাস Q1 টাইপ অফ ধরো কাজ করছি। তার মানে কি, তার মানে এ হচ্ছে Q1 পরিমাণ হিট এক্সট্রাক্ট করছে এবং সেটা হাই টেম্পারেচার হিট রিজার্ভারে Q2 পরিমাণ হিট দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি পারফরমেন্স অফ রেফ্রিজারেটর কি বলি, পারফরমেন্স অফ রেফ্রিজারেটর হচ্ছে কতটা হিট এক্সট্রাক্ট করতে পারছে, আমি সেই দিকে দেখব। তাহলে হচ্ছে Q1 বাই Q2 মাইনাস Q1, এইটা হচ্ছে আমার পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। এটা হচ্ছে ব্যাপার। এইবার কি বলছে, এটার এইটা হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে? তাহলে এইটা, তাহলে তাহলে এবার সেই ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে এখানে তো এরকম হচ্ছে। এবার লোকে যেটা ভেবেছিল যে না আমি কোনো কাজ করব না, ও জাস্ট এমনি এমনি হিট নেবে লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে আর ততটাই হিট ছেড়ে দেবে হাই টেম্পারেচার হিট রিজার্ভারে। তার মানে আমি দেখবো আমার মানে পারফরমেন্স হবে ঠিক যতটা হিট নিয়েছে আমার ততটাই ছেড়ে দিয়েছে আর কি। আর এইদিকে হিট পাম্পের ক্ষেত্রে দেখবো যে যতটা হিট নিয়েছে ততটাই গরম ওকে করতে পেরেছে। এইটা লোকে চাইছিল, মানে আমি কোনো কাজ করব না, আমি কোনো কিছু করব না। তাহলে সেটাই হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা বলে যে it is impossible to construct a mechanical device which operates in a cycle and which has its only effect to take some heat from high temperature heat reservoir and transform this heat বা transfer this heat and transfer this heat to low temperature heat reservoir completely। মানে কি, মানে no work is done on heat pump or refrigerator, ঠিক আছে? এইটা বলে এরকম কোনো তৈরি করা সম্ভবই না, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কথাটা হচ্ছে, নেক্সট যেটা এখানে একটু বলে দেওয়া উচিত সেটা হচ্ছে এই যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ড ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বোথ আর ইকুইভ্যালেন্ট। এই কথাটা এখানে একটু বলে দেওয়া উচিত। মানে কি, মানে যদি কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সত্যি হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অটোমেটিক্যালি সত্যি, বা যদি ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ সত্যি হয় তাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ থার্মোডাইনামিক্স অটোমেটিক্যালি সত্যি। আবার আবার মানে আর এরা দুটো কম্বিনেশন, মানে এটাকে মানে চার রকম ভাবে বলতে পারি। তারপর যদি কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যদি ফলস হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অটোমেটিক্যালি ফলস, বা যদি ক্লসিয়াস স্টেটমেন্ট ফলস হয় তাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অটোমেটিক্যালি ফলস। এই চারটে খুব ইজিলি দেখানো যায়। যদি একটা সত্যি হয় তাহলে অন্যটা সত্যি, যদি আবার একটা ফলস হয় তাহলে অন্য অটোমেটিক্যালি অন্যটাও ফলস, মানে দে আর ইকুইভ্যালেন্স, যেটা বলা উচিত। তাহলে এখানে যেটা বলা উচিত যে ইকুইভ্যালেন্স, যে যে মানে মানে কে মানে বেসিক্যালি কেলভিন কেলভিন প্ল্যাঙ্ক statement of second law of thermodynamics and
প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে ব্যাপার। যদি একটা সত্যি হয় তাহলে এটা অন্যটা সত্যি, যদি একটা ক্লসিয়াস ফলস। হবে তো? হ্যাঁ ম্যাম ক্লসিয়াস হবে তো এটা? ও সরি সরি সরি, যদি একটা সত্যি হয় তাহলে অন্যটা সত্যি, যদি একটা ফলস হয় তাহলে অন্যটাও ফলস। এইটা ঠিক আছে, তাহলে অন্যটাও ফলস, এইটা হচ্ছে ব্যাপার। এইটা ঠিক আছে। তাহলে সেটাকে কি বলছে বলো তো, কেউ একজন কিছু একটা লিখেছে গ্রুপে। ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে সেটা কি কি বলে সেটা কিভাবে, সেটা আমি আর প্রমাণ করছি না, তোমাদের তো মানে এত ডিটেল এইসব এত কিছু সিলেবাসে না, তোমরা হয়তো জানো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, মানে মোটামুটি একটা বলে দিচ্ছি এটার ক্ষেত্রে এটা কি করে করা যায়। এটার ক্ষেত্রে এটা কি করে বলা যায় যে এরকম ভাবে যদি থাকে, একটা হচ্ছে হাই টেম্পারেচার হিট রিজার্ভার আর লো টেম্পারেচার হিট রিজার্ভার T1 এইটা। আচ্ছা, এইখানে যদি এরকম আছে, মানে আমি এটাকে এরকম ভাবে বলছি যে যদি আমি এরকম ভাবে বলি যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড, মানে আমি এটাকে, মানে এটা তো যে কোনো ভাবেই করা যায়। আমি এইটা করছি যে ধরে নিচ্ছি যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ফলস, আমি এটাকে এইভাবে ধরে নিচ্ছি। তাহলে আমরা অটোমেটিক্যালি দেখতে পাবো যে যদি ওটা ফলস হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সও ফলস হবে। এইভাবে এইটা যদি আমি করতে চাই, তাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ফলস মানে কি, মানে এমন একটা ইঞ্জিন তৈরি করেছি যে হাই টেম্পারেচার হিট রিজার্ভার থেকে Q2 পরিমাণ হিট নিচ্ছে, নিয়ে কাজ করছে W, যেটার পরিমাণ হচ্ছে Q2, পুরোটাই কাজ করছে, এবং কি করছে এইখানে কোনো হিট ছাড়ছে না, এখানে কোনো হিট ছাড়ছে না, এটা করছে। আচ্ছা, এইবার এর সাথে আমি একটা কি করছি, একটা হিট পাম্পকে কাপল করছি, একটা হিট পাম্পকে কাপল করছি। ঠিক আছে, তাহলে আমার এইটা যদি হয়, এইটা যদি ফলস হয় তাহলে আমার ক্লসিয়াসটাও ফলস হওয়া উচিত। সেটা কিভাবে হচ্ছে দেখি, হিট পাম্পকে কাপল করছি, সে কি করছে, সে Q1 পরিমাণ এ নিচ্ছে, Q1 পরিমাণ আর কি ইয়ে নিচ্ছে, হিট নিচ্ছে, আর আচ্ছা Q1 পরিমাণ হিট নিচ্ছে, নিয়ে এখানে কি করছে, ঠিক আছে Q1 পরিমাণ হিট প্রথমত নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে এখানে আমি কি করছি তাহলে দেখো, তাহলে এবার এবার এই যে ইঞ্জিন আর হিট পাম্প, এইটা তো একসাথে একটা কাপেল, একটা ইঞ্জিনের মতো কাজ করছে, মানে ইঞ্জিন হিট পাম্প কাপল যেটা, সেটা একসাথে একটা মেকানিক্যাল ডিভাইসের মতো কাজ করছে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আর এইখানে যেটা, তাহলে যখন এটা যখন এইটা যখন একটা কাপেলের মতো কাজ করছে, তাহলে আমার এটা কি করছি যে এইখানে আমার টোটাল ধরো Q1 পরিমাণ হিট আমি নিচ্ছি, আর এইখানে আমি বলছি যে এইখানে আমি বলছি যে Q1 পরিমাণ হিট নিচ্ছে, আর ও ছাড়ছে হচ্ছে Q1 প্লাস Q2 অ্যামাউন্ট অফ হিট ছাড়ছে। না কেন এটা বললাম না, আমি এটাও বলছি যে এর ওপরে ধরো আমি Q2 পরিমাণ হিট করেছি, এই Q2 পরিমাণ ওয়ার্ক আমি করেছি হিট পাম্পের ওপর, তাহলে আমার কনসেপ্টটা কি, যতটা ওয়ার্ক আমি করব পুরোটা বা তার বেশিটাই ও হাই টেম্পারেচার হিট রিজার্ভারকে দিয়ে দেবে, এইটা হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে হিট পাম্পের ওপর আমি কাজ করেছি, ধরো Q2 অ্যামাউন্ট অফ কাজ আমি করেছি, তাহলে ও কতটা, তাহলে Q1 পরিমাণ হিট ও লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে নিয়েছে, Q2 পরিমাণ হিট আমি করেছি, তার মানে পুরোটাই ও হাই টেম্পারেচার হিট রিজার্ভারকে দিয়ে দিচ্ছে, হুইচ ইজ Q1 প্লাস Q2। এটাই ছিল আমার ক্লসিয়াস স্টেটমেন্টের কনসেপ্ট, মানে যেটা হতে পারে না, ক্লসিয়াস স্টেটমেন্ট বলেছিল, তাহলে সেটাই করেছি। তাহলে এবার হচ্ছে ইঞ্জিন হিট পাম্প কাপেল, এইটার জন্য কতটা পরিমাণ হিট হাই টেম্পারেচার হিট রিজার্ভার থেকে নিয়েছে, দেখো কি করেছে, Q1 প্লাস Q2 মাইনাস Q2, এইটা যেটা মানে হচ্ছে আমার Q1, এটা হয়েছে।
আর এইখানে কি করেছে, আর লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে কতটা হিট নিয়েছে, Q1 সেটা নিয়েছে। আর এইদিকে কাজের পরিমাণ W নেট কত, সেটা হচ্ছে Q2 minus Q2 which is 0। আর লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে কতটা হিট এক্সট্রাক্ট করেছে, extracted heat from লো টেম্পারেচার হিট রিজার্ভার, সেটা কত, সেটা হচ্ছে Q1। আর হাই টেম্পারেচার হিট রিজার্ভারকে কতটা হিটও দিয়েছে Q1 হিট, তোমার হচ্ছে বেসিক্যালি ট্রান্সফার টু হাই টেম্পারেচার হিট রিজার্ভার, সেটা কত, সেটা হচ্ছে এইটা হুইচ ইজ Q1। তার মানে এইখানে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন থেকে কি দেখা গেল, তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা ফলস হলো। ক্লসিয়াস স্টেটমেন্ট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটাকেই তো বলে এটা সম্ভব না, যতটা হিট নেবে ততটাই হিট ছেড়ে দেবে, এটা সম্ভব নয়। তাহলে সেটা হলো তো, তার মানে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট ফলস ধরে নিয়ে শুরু করেছিলাম, ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে ফলস হিসাবে পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইফ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট ইজ ফলস দেন ক্লসিয়াস স্টেটমেন্ট মানে Clausius statement is automatically false। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এইটার পর আর একটা জিনিস আমাদেরকে পড়তে হবে ভূমিকার মতো করে, সেইটা হচ্ছে দেখো, এই সব তো যখন আমরা এই এন্ট্রপি নিয়ে কথা বলছি, তখন আমরা যেমন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স প্রেসার ভলিউম এসব নিয়ে কথা বলতাম, তখন আমরা আইসোথার্ম নিয়ে কথা বলেছিলাম। এবার আমাদের একটু কথা বলতে হবে, যখন আমরা এন্ট্রপি নিয়ে কথা বলছি তখন অ্যাডিয়াবেটস নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের নেক্সট যেটা একটু দেখা উচিত সেটা হচ্ছে অ্যাডিয়াবেটস কি, এবং সেখান থেকে টু adiabates never intersect, টু adiabates never intersect, এইটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। অ্যাডিয়াবেট কি, অ্যাডিয়াবেট হচ্ছে যদি আমি পিভি প্লটে এমন একটা প্রসেসের জন্য প্লট আঁকি যার পুরো জায়গাটা দূরে এন্ট্রপি কনস্ট্যান্ট, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, যদি আমি একটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের পিভি ডায়াগ্রাম আঁকি, তাহলে যে প্লটটা পাবো সেই প্লটটাকেই বলা হবে অ্যাডিয়াবেটস, যার প্রত্যেকটা পয়েন্টে এন্ট্রপি কনস্ট্যান্ট, এন্ট্রপি সেম। ঠিক আছে, সেটাকে বলে অ্যাডিয়াবেট। তাহলে কি, তাহলে এরকম দেখো, তাহলে পিভি প্রসেসের ক্ষেত্রে সেরকম অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস যদি আঁকি, তাহলে আমি কি দেখেছি, আমার পিভি মানে এটাকে আমি ধরো কি বলবো, সেটাকে বলা হয় কেমন প্লট হয়, প্লটটা অবশ্যই এরকম হয় আমি দেখেছি। তাহলে এইগুলোকে বলা হয় অ্যাডিয়াবেট। কখন না, ফর অ্যাডিয়াবেটিক reversible process, entropy is constant and this plot is called, plot বা বলা উচিত ধরো graphical representation is called adiabates। ঠিক আছে, এইটা তাহলে ধরো আমি বলছি যে আমার কাছে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, আমার কাছে একটা মানে ধর না, প্রথমত ধরো আমি বলছি যে আমার কাছে এরকম ভাবে তোমার ধরো কি বলবো, মানে একটা অ্যাডিয়াবেট আছে, যেটার ধরো আমি বলছি
যার এন্ট্রপি হচ্ছে S1, এটা বলছি। যার এন্ট্রপি S1 এটা। আর আমি আর একটা অ্যাডিয়াবেট, মানে আমি ওই উল্টোটা ধরে নিচ্ছি, আমি দিচ্ছি যে প্রথমে ধরে নিচ্ছি যে দুটো অ্যাডিয়াবেট ইন্টারসেক্ট করে, আমি যদি সেটাকে ভুল প্রমাণ করতে পারি তাহলেই হয়ে গেল। তাহলে আর একটা অ্যাডিয়াবেট আমি এরকম ভাবে নিচ্ছি যেটার এন্ট্রপি ধরো বলছি আমি S2, তাহলে এইটার নাম আচ্ছা S2, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাপার। কারণ আমি ধরে নিয়েছি S1 নট ইকুয়ালস টু S2, এটা আমরা ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটায় যে এই যে কমন পয়েন্টটা, এইটার ধরো নাম দিচ্ছি A, আর S1 এর উপর একটা পয়েন্ট নিচ্ছি যার নাম হচ্ছে B, S2 এর উপর একটা পয়েন্ট নিচ্ছি যার নাম হচ্ছে যেটা ধরো C পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এই মানে S1 এটা যদি দেখি, তাহলে তাহলে আমি কি বলছি যে let us assume that two adiabates at entropy S1 and S2 intersect at a point A, ঠিক আছে। Let us also consider a point B on S1 and a point C on S2, এটা তার মানে কি, তার মানে then A and B are 2 points on S1, but S1 মানে তো একটাই এন্ট্রপি, তার মানে SA equals to SB, equals to S1, এটা। আচ্ছা, সিমিলারলি A and C are 2 points on S2, then SA equals to SC equals to S2, এটা হবে, তাই তো। এটা তাহলে SA equals to SB equals to S1 আর SA equals to SC equals to S2, মানে S1 S2 দুটোই S এর সাথে সমান। তার মানে এখান থেকে কি প্রমাণ পাচ্ছি, এটা যদি এক, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তার মানে ফ্রম ইকুয়েশনস 1 and 2 আমরা কি বলতে পারছি, S1 equals to S2। তাহলে যদি S1 equals to S2 হয়, তার মানে এই দুটো একটাই অ্যাডিয়াবেট, মানে অ্যাডিয়াবেট মানে তো এন্ট্রপিটা সমান, তার মানে এন্ট্রপিটা একই এন্ট্রপি, তার মানে একই এন্ট্রপির দুটো আলাদা আলাদা পিভি আইসোথার্ম ওরকম তো হতে পারে না, একই এন্ট্রপি মানে একবারই একটাই, তার মানে S1 equals to S2, তার মানে একই জিনিস নিজেই নিজেকে ক্রস করতে কখনো পারে না, তার মানে therefore two adiabates never intersect, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো তো। বুঝতে পেরেছো?
হ্যাঁ ম্যাম। ঠিক আছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটা হচ্ছে, আমি এখানে আরেকটা কথা বলছি, এইটা না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ। এইটা ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ অফ এইটা, মানে টু ভ্যারিয়েবলস নেভার ইন্টারসেক্ট, সেটা প্রমাণ করার ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ। এখানে আরো অনেক অ্যাপ্রোচ আছে, সেইটা আমি তোমাদেরকে এখন মানে আর কি ইয়ে করবো না, আমি বলে দেবো না, সেটা তোমরা একটু পড়ে নিও, মানে যে কোনো একটা অ্যাপ্রোচ জানলেই হয়, বাট একবার একটু পড়ে নিও। অ্যাপ্রোচ 2 অ্যান্ড অ্যাপ্রোচ 3, এইটা তোমরা তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী একটু বই থেকে পড়ে নিও। না কোন বই? স্যারের বইটা, মানে যে কোনো বই থেকেই পড়তে পারো রাদার। ওই স্যারের বইটা একটু সবাই কিনে নেবে। ওই যে ওই তোমার হচ্ছে মানে বেসিক্যালি ভলিউম 3টা, ভলিউম 3, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোকেমিস্ট্রি, এটা বেসিক্যালি ভলিউম 3 এডিশন 2 বাই এনকেবি। ঠিক আছে, মানে এনকেবি তারপরে আরো দুটো নাম আছে, বাট মানে স্যারের বই বললেই সবাই বুঝতে পারবে। ঠিক আছে, এইটা এটা নিশ্চয়ই তোমাদের সবার কাছে আছে, তাও আমি বলে দিলাম। ওই বইয়ে আরো দুটো অ্যাপ্রোচ আছে, তোমরা একটু ওই বইটা কিনে নিও বা পড়ে নিও, বা অন্য যে কোনো বই থেকেই পড়তে পারো, যদি সেই সব বইতে সব অ্যাপ্রোচ থাকে, তাদের নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী এটা একটু দেখে নিও। ঠিক আছে, যে কোনো একটা অ্যাপ্রোচ জানলেই হবে, এটাই ইজি অ্যাপ্রোচ, না আমি আর ওসব বাড়াচ্ছি না। আচ্ছা, তাহলে এইটা যখন জানা হয়ে গেল, এইবার আমরা ফাইনালি আসবো আমাদের যে ক্যারেথেডারি স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ক্যারেথেডারি স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা স্টেটমেন্টটা কি? এটা স্টেটমেন্টটা বলছে যে ইন দা neighborhood of an equilibrium state, there exist points that cannot be attained by adiabatic reversible প্রসেস। এইটা হচ্ছে ব্যাপার, এটা ব্যাপার বা পাথ, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস বা পাথ। এটা কি বলছে? বলছে ইন দ্য নেইবারহুড অফ অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট দেয়ার এক্সিস্ট পয়েন্ট, মানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যদি থাকে, তার আশেপাশে কিছু পয়েন্ট, তার আশেপাশের যে সমস্ত পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোতে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পাথ করে, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস করে পৌঁছানো যায় না। ঠিক আছে, এইটা বলছে। ঠিক আছে, তাহলে সেটা কি? তাহলে সেটা দেখা যাক, প্রমাণ করা যাক কি বলতে চাইছে। ম্যাডাম, হুম, এই লাইনটা একবার বলবেন, আমি শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আচ্ছা, বলছে যে যদি এরকম পয়েন্ট থাকে, মানে মানে ধরো একটা ইকুইলিব্রিয়াম স্টেট আছে, একটা ইকুইলিব্রিয়াম স্টেট আছে, এবার সেই মানে ইকুইলিব্রিয়াম স্টেট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে, সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টের আশেপাশে বাকি যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোতে এ দিয়ে পৌঁছানো যায় না, তোমার মানে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পথের মাধ্যমে পৌঁছানো যায় না, এইটা বলছে। ঠিক আছে, এইটা মানে সেটা প্রমাণ করলে বুঝতে হ্যাঁ পারবে। ম্যাম। ঠিক আছে, এইটা কি বলছে যে
পিভি পিভি মানে পিভি প্লট করছি। ধরো এখানে বলছি যে একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে, একটা পয়েন্ট আছে এ। আচ্ছা, এইবার এখান থেকে ধরো আমি দুটো আর কি বলছি, দুটো আর কি, মানে মানে এটা হচ্ছে এ একটা পয়েন্ট যেটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আরো দুটো আলাদা পয়েন্ট আছে, সেটা ধরো এইখানে বলছি একটা পয়েন্ট আছে, আর একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বি, আর একটা ধরো ইকুইলিব্রিয়াম পয়েন্ট এইখানে আছে যেটা হচ্ছে গিয়ে সি। এবার আমাকে সেটাই দেখাতে হবে যে এ থেকে বি বা সিতে আমি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পথে যেতে পাচ্ছি কি পাচ্ছি না। এবার ধর আমি বলছি আমি যেতে পাচ্ছি, তাহলে আমি এটাকে অ্যাডিয়াবেটিক রিভার্সিবলি অ্যাড করলাম এ থেকে বি, আর এ থেকে সিটাকেও আমি অ্যাডিয়াবেটিক রিভার্সিবলি অ্যাড করলাম এ থেকে সি। আমি ধরো বলছি আমি যেতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি বলছি যে লেট আস কনসিডার অ্যান equilibrium point A and also to other arbitrary মানে যে কোনো ভাবেই নিয়েছি কিন্তু arbitrary points B and C, যারা আবারও ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে arbitrary equilibrium points B and C, যাদেরকে আমি বলছি and both can be attained adiabatic reversibly ফ্রম এ, মানে আমি এই উল্টোটা ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে এইটা। আচ্ছা, এবার বলছি আরেকটা পয়েন্ট কনসিডার করছি, ধরো এইখানে, সেটাকে আমি বলছি ডি, এটা আরেকটা আরবিট্রারি পয়েন্ট কনসিডার করলাম এ সি এর ওপরে, ঠিক আছে। তাহলে এবার বলছি যে লেট আস কনসিডার another point D on AC অ্যাডিয়াবেটস, মানে যেহেতু অ্যাডিয়াবেটিক রিভার্সিবলি আমি মানে জয়েন মানে এ থেকে বি বা এ থেকে সিতে আমি বলছি অ্যাডিয়াবেটিক্যালি অ্যান্ড রিভার্সিবলি পৌঁছেছি, তার মানে এ বি এসি এগুলো একটা অ্যাডিয়াবেটস। এবার এসির ওপরে আমি আর একটা পয়েন্ট ডি কনসিডার করলাম এরকম ভাবে এসির ওপরে, এবং কি শর্তে কনসিডার করলাম, such that এই টেম্পারেচার অ্যাট পয়েন্ট বি should be equal to temperature at point D, এইভাবে আমি কনসিডার করলাম। তার মানে কি, মানে বি থেকে ডিতে, এই বি থেকে ডিতে যেন টেম্পারেচারটা একই আছে, তার মানে বি থেকে ডিতে যদি আমি পৌঁছাতে চাই, আমি কিভাবে পৌঁছালাম, বি থেকে ডিতে যদি আমি পৌঁছাতে চাই তাহলে আমি কিভাবে পৌঁছালাম, আইসোথার্মালি পৌঁছালাম, এটা বোঝাই যাচ্ছে, আইসোথার্মালি পৌঁছেছি, এটা হচ্ছে আইসোথার্মালি পৌঁছালাম, তার মানে আইসোথার্মালি আর রিভার্সিবলি, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে পৌঁছালাম, সাজ দ্যাট টিবি ইকুয়ালস টু টিডি হয়, এইভাবে পৌঁছেছি, ঠিক আছে। তার মানে অ্যান্ড উই কানেক্ট দেম বাই আইসোথার্মাল রিভার্সিবল পাথ, এইভাবে পৌঁছালাম। তাহলে এবার আমার একটা সাইকেল তৈরি হলো, সো নাও উই হ্যাভ আ সাইকেল, যেটা কি এ বি ডি এ, এই সাইকেলটা তৈরি হলো। এবার এই সাইকেল যেহেতু, তার মানে সাইকেল মানে কি, অ্যাজ ইট ইজ এ সাইক্লিক প্রসেস, তার মানে ডেল্টা ইউ যেটা সেটা জিরো হবে, চেঞ্জ সাইক্লিক প্রসেস মানে ডেল্টা ইউটা জিরো হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো হবে এইটা। তাহলে ফ্রম
First law of thermodynamics, delta U equals to Q plus W or Q equals to minus W, মানে সরি মডটা লেখা সবসময় অভ্যাস তো, তাহলে Q equals to minus W, Q equals to minus W, এটা হলো। তার মানে এটা কি হলো, তার মানে আমি এমন একটা মেশিন তৈরি করলাম, এমন একটা সাইক্লিক প্রসেস মানেই তো একটা মেশিন, এমন একটা মেশিন তৈরি করলাম এত কিছুর মাধ্যমে, যেটা যতটা, এবার এখানে হিট ইনভলভ কোথায় হচ্ছে দেখো, হিট ইনভলভ এখানে কোথায় হচ্ছে, এই এ বিটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, এসিটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। তার মানে অ্যাডিয়াবেটিক মানে কি, কিউটা জিরো, কিউটা জিরো, কোনো এখানে আমার প্রশ্নের মানে এটাকে যদি আমি Q1 বলি জিরো, এটাকে যদি আমি Q2 বলি সেটা হচ্ছে জিরো। তার মানে এ বি বা এসিতে কোনো হিট ইনভলভমেন্টের কোনো ব্যাপার নেই, হিট ইনভলভ হচ্ছে শুধুমাত্র বি আর সিতে, বিসি মানে বিসি যে প্রসেসটা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে শুধুমাত্র হিট ইনভলভ হচ্ছে, ঠিক আছে, তার মানে এইটাই শুধুমাত্র হিট ইনভলভ হচ্ছে। আর একটা সাইক্লিক প্রসেস তৈরি হয়েছে মানে কি, মানে একটা ওয়ার্ক ডান কতটা হয়েছে, ওয়ার্ক ডানটাকে আমি বোঝাতে পারি এইটা দিয়ে, এর ভেতরের এরিয়াটা দিয়ে আমি এর ওয়ার্ক ডানটাকে বোঝাতে পারি, এটা হচ্ছে এর ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান হয় কি, ওয়ার্ক ডান মানে বেসিক্যালি কি হয়, একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লুটা হয় যেই, ডেল্টা ইউটা জিরো হয়ে যায়, তার মানে একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান মানে শুধুমাত্র যতটা হিট আর কি এক্সট্রাক্ট করেছে সেইটার ওয়ার্ক ডানের সাথে সমান হয়, তাই তো, যতটা হিট ছেড়েছে, এক্সট্রাক্ট করেছে না, যতটা হিট ছেড়েছে, মানে ডিপেন্ড করবে সেটা যদি ইঞ্জিন হয় কতটা হিট ছেড়েছে, মানে রেফ্রিজারেটর, হিট পাম্প এইগুলোর উপর ডিপেন্ড করবে, বা ইঞ্জিনের উপর ডিপেন্ড করবে, মানে হিটের সাথে সমান হয়। এবার হিট ইনভলভ আছে শুধুমাত্র একটা স্টেপে, আর কোথাও কোনো হিট ইনভলভ নেই। তার মানে এই এ বি বা এসি এই জায়গা থেকে কাজের কোনো মানে মানে ওয়ার্ক অ্যাজ এ মানে ওয়ার্ক যেটা হিট থেকে আসছে তার কোনো ব্যাপার নেই। তার মানে ওয়ার্ক যেটা হিট থেকে আসছে সেটা শুধুমাত্র আসছে বি আর বিসি থেকে, তাহলে এবং সেই ওয়ার্কের পরিমাণ কত সেটা হচ্ছে এরিয়াটা দিয়ে বোঝা যায়। তার মানে দেখা যাচ্ছে যে যতটা হিট আমি নিয়েছে ততটাই ওয়ার্কে কনভার্ট করে দিয়েছে, কারণ আর কোনো জায়গায় তো হিটের কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র এই প্রসেসটার ক্ষেত্রে আছে। তার মানে যতটা হিট নিয়েছে ততটাই ওয়ার্কে কনভার্ট করে দিয়েছে। তাহলে এইটা তো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সিঙ্গল ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে, এটা তো সম্ভবই নয়। তার মানে এমন কোনো মানে তার কোনো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে বাকি নেই, মানে নেইবারে আছে, পাশাপাশি আছে, এরকম কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্টে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পাথে যাওয়া সম্ভব নয়। অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পাথে যেতে গেলে সেই প্রসেসগুলোতে হিট ইনভলভ হচ্ছে না। ফাইনালি যদি আমি এরকমভাবে একটা সাইকেল তৈরি করি নিজের ইচ্ছা মতো, যে সাইকেলটাতে দেখা যাচ্ছে যে সাইকেলটার ক্ষেত্রে দেখা যাবে যে পরিমাণ কাজটা হচ্ছে সেটা শুধুমাত্র একদম এক্স্যাক্টলি হিটের সাথে, মানে একটা স্টেপে হিটের সাথে সমান হয়ে যাচ্ছে, যেটা কখনো সম্ভব না। তার মানে ওরকম একটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি পাথগুলোই অ্যাডিয়াবেটিক রিভার্সিবল হওয়া সম্ভব না। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে দিস ইমপ্লাইজ that we have constructed a mechanical device which operates in a cycle and has its only effect
to take some heat in a single step and convert it into work completely. এটা হচ্ছে মানে কি হচ্ছে, একটাই স্টেপে হিট ইনভলভ এবং সেটাকেই পুরোটা ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে। ওয়ার্কে কনভার্ট করছে মানে কি, মানে যখন একটা সাইকেল তৈরি হয়ে গেছে তার এরিয়া মানেই সেটা ওয়ার্ক। এবার ওয়ার্কের অ্যামাউন্ট কত, এই ক্ষেত্রে ওয়ার্কের অ্যামাউন্ট কত হচ্ছে, তখন আসছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা বলছে সাইক্লিক প্রসেস মানে ডেল্টা ইউ জিরো, ওয়ার্কের অ্যামাউন্ট হচ্ছে হিটের সাথে সমান, মডুলাসটা হিটের সাথে সমান। তাহলে এবার তখন দেখছে হিট কোথায়, হিট শুধুমাত্র একটা স্টেপেই আছে, আর কোথাও নেই। এবং সেই স্টেপে হিট কিভাবে আছে, সেই স্টেপে হিট আছে এই যে কিউ ওয়ান পরিমাণ এখানে জিরো, মানে ধরো যেদিক থেকেই যাও না কেন, কোন দিক থেকে, মানে ধরো বি থেকে সিতে যাও বা ডি থেকে বিতে যাও, যেভাবেই যাও না কেন ও কিউ ওয়ান পরিমাণ হিট বা কিউ টু পরিমাণ হিট নিচ্ছে শুধু একটা স্টেপে, আর কোথাও ছাড়ছে না। যে হিটটা নিচ্ছে সেটা ছাড়ছে না, ধরছে না, কিচ্ছু করছে না। ওই আমরা যেমন কার্নো ইঞ্জিন পড়েছিলাম, কি হচ্ছে, একটাতে হিট নিচ্ছে, পরেরটাই হিট ছাড়ছে, তারপরেরটাই হিট নিচ্ছে, পরেরটাই হিট ছাড়ছে, এরকম ভাবে একটা ব্যাপার হয়েছিল। এটার ক্ষেত্রে কোনো হিট নিচ্ছে না, ছাড়ছে না, কিচ্ছু করছে না, একটা জায়গায় হিট নিচ্ছে, নিয়ে ওই টেম্পারেচারটাকে ওই যে এখানে কনস্ট্যান্ট রেখে দিচ্ছে। বাকি যে দুটো প্রসেস, সেই দুটো প্রসেসে হিটের কোনো রোলই নেই। তার মানে যতটা হিট নিচ্ছে বা যতটা হিট যে ব্যাপারটা হচ্ছে সেটা পুরোটাই কাজে পরিণত করছে, যেটা হচ্ছে ওই এরিয়া দিয়ে বোঝা যাচ্ছে। তার মানে সেটা তো সম্ভব না। তাহলে এরকম একটা মেশিন তৈরি হয়ে গেছে। বাট দিস ভায়োলেটস কেলভিন প্ল্যাঙ্ক statement of second law of thermodynamics। এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা। আর একটা কি, যদি এরকম কিছু হতে হয় তাহলে এ বি আর এসি কে ক্রস, মানে এ হচ্ছে একটা কমন পয়েন্ট, তার মানে এ বি আর এসি ক্রস করছে। কমন পয়েন্ট মানেই কি, তার মানে সেখানে ওরা ক্রস করছে। আমি যদি এদিকে এটাকে বাড়িয়ে দিই, এইভাবে যদি এটাকে এরকম ভাবে বাড়িয়ে দিলাম, এটাকে এইভাবে বাড়িয়ে দিলাম, তার মানে এরা ক্রস করছে। বাট টু অ্যাডিয়াবেটস নেভার ইন্টারসেক্ট, তাহলে সেটাও হতে পারে না। তাহলে এইটা ছাড়াও আরেকটা কি, যে তাহলে এইটা একটা হলো। আরেকটা হচ্ছে ইফ every point in the vicinity of an equilibrium point, let's say A, can be attained by adiabatic reversible path, then two adiabates have to intersect with each other, but we know adiabates never intersect। মানে টু অ্যাডিয়াবেটস মানে আমি কার কথা বললাম, তোমার হচ্ছে এ বি আর এসি। টু অ্যাডিয়াবেটস মানে হচ্ছে এ বি অ্যান্ড এসি, এই দুটো হ্যাভ টু ইন্টারসেক্ট উইথ ইচ আদার, বাট উই নো অ্যাডিয়াবেটস নেভার ইন্টারসেক্ট। তার মানে এইটা এবং এইটা থেকে কি বললো, পরিষ্কার কি বোঝা গেল, যে ইন দ্য ভিসিনিটি অফ অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট there exist states
that cannot be attained by adiabatic reversible paths. এটা this is Carathédory's statement of second law of thermodynamics. এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বলো সবাই বুঝেছো কিনা? বুঝেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ক্যারেথেডরি স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের, এইটুকুই ছিল। আচ্ছা, এবার আর কিছুই নেই, এইটুকুই ছিল মোটামুটি। হ্যাঁ, এর পরের দিন থেকে আমরা ওই ফেজে ঢুকে যাব। এবার তোমাদের যদি মানে ওই যেটা বললাম বইটা কিনবে, বইটার পরে যদি কারোর ইন্টারেস্ট থাকে আরও শেখার বা মানে একটুখানি জেনে নেওয়ার, এরপরে আরও অনেক কিছু আছে দেখবে। ওয়ান অ্যাডিয়াবেটস অ্যান্ড ওয়ান আইসোথাম ক্যান টাচ অনলি ওয়ান্স, মানে একবারই একমাত্র ইন্টারসেক্ট করতে পারে, আর করতে পারে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আরও কিছু বেশ আছে, মানে কি বলে, ম্যাক্সওয়েলস এরিয়ার ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন, ম্যাক্সওয়েল ডেমন, এগুলো আছে আর কি। এইগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিতে পারো, মানে যদি ইন্টারেস্ট থাকে কারো দেখে নিতে পারো, তোমাদের সিলেবাসে এটাই আছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আজ মোটামুটি যা পড়ে এসেছিলে সেগুলোকে রিক্যাপচুলেট করে এরকম নতুন আর কি একটা দুটো জিনিস পড়া, একটা বা জিনিসই রাদার পড়া হলো। ঠিক আছে।